600 বছরের পুরনো একটি তিব্বতী শিল্পীর হাতে তৈরি দেবী মাতঙ্গীর মূর্তি। ঘটনাচক্রে অতীন বাড়ি নিয়ে এসে পুজো শুরু করে দেয়। তবে নির্দিষ্ট নিয়ম ছাড়া নাকি এ দেবী পুজো গ্রহণ করেন না। অতীন কি পারবে দেবীকে ভোগ নিবেদন করতে? দেবীর আশীর্বাদ না অভিশাপ, কোনটা নেমে আসবে অতীনের জীবনে? জানতে হলে দেখতে হবে আজকের কাহিনী ভোগ। আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা, তোমরা দেখছো অনলি সিরিজ। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও, আর যারা এই ধরনের নতুন নতুন সিরিজ দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করো। মনে রাখবে, তোমাদের একটা লাইক আমাদের এই ধরনের ভিডিও তৈরি করতে অনেক উৎসাহী করে। কাহিনীর শুরুতেই দেখানো হয় শুভেশ আগরওয়ালের অ্যান্টিক শপ, যেখানে আজ অনেক আইটেম এসেছে। শুভেশের আজ শরীরটা ভালো না, তাই রতনকে বলে যে সব জিনিস গুছিয়ে রাখতে। শুভেশ চলে যাওয়ার পর রতন সব জিনিস গুছিয়ে রাখছিল। তখনই এক মূর্তি সে গুছিয়ে রাখতে গিয়ে হঠাৎ করেই দেবী প্রকট হয় তার সামনে এবং বলে, আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দে। যেটা শুনে রতন খুবই ভয় পেয়ে যায়। কাহিনী শিফট হয় অতীনের কাছে। অতীনের অ্যান্টিক জিনিসের প্রতি ছিল একটু বিশেষ আকর্ষণ। শুভেশ অতীনের বন্ধু হওয়ায় সে ওর থেকে অনেক জিনিস কিনতো। সেদিন অফিস কলিগ অনিলকে তার নতুন কালেকশনগুলো দেখাচ্ছিল। তখনই তাকে ম্যানেজার ডেকে পাঠালে অতীন ম্যানেজারের রুমে যায়। ম্যানেজার সুদীপ বাবু তার পারফরমেন্সের জন্য তাকে প্রমোশন দেয় এবং বলে যে এই খবরটা সে যেন বাইরে কাউকেই না বলে। সামনের অ্যানুয়াল ইভেন্টে সকলের সামনে তার প্রমোশনটা অ্যানাউন্স করা হবে। অতীনকে ইস্টার্ন জোনের সেলস হেড করা হয়েছে। অতীন অফিস থেকে বেরিয়ে দেখা করতে যায় তার একমাত্র বন্ধু শুভেশের সাথে এবং শুভেশকে জানায় তার প্রমোশনের কথা। শুভেশও বেশ আনন্দ পায়, তবে বলে আজ সে অনেক বিজি, কারণ আজকে সকাল থেকে হঠাৎ করে রতন কাজে আসছে না, সে নাকি এখানে ভূত দেখেছে। অতীন হাসতে হাসতে বলে এই অ্যান্টিক শপের ভিতরে ভূত থাকাটাই স্বাভাবিক। অতীন শুভেশকে জোর করতে থাকে তার সাথে পাবে যাওয়ার জন্য। শুভেশ ড্রেস চেঞ্জ করতে ভিতরে গেলে অতীনের চোখ পড়ে একটা পুরনো মূর্তির দিকে, যে মূর্তির এক হাতে ছিল বীণা আর অন্য হাতে ছিল মাথার খুলি। এই ধরনের মূর্তি অতীন আগে কখনো দেখেনি, তাই শুভেশের কাছে সে জানতে চায় যে এই মূর্তি সে কোথায় পেল। শুভেশ জানায় কয়েকদিন আগে সে অ্যান্টিক পিস কিনতে গেছে এক জায়গায়, যেখানে ছিল প্রাচীন একটি বাড়ি যার সমস্ত বংশধরেরা মারা গেছে এবং শুধু বেঁচে আছে শেষ বংশধরের একমাত্র মেয়ে, যে সমস্ত জিনিস বিক্রি করে স্বামীর সাথে জার্মানিতে চলে যাচ্ছে। এই ব্রোকার শুভেশকে জানায় জলের দামে তারা সমস্ত কিছু বিক্রি করে দিয়ে যাচ্ছে। তখনই সেখানে ওই বাড়ির কুলপুরোহিত একটা মূর্তি নিয়ে হাজির হয় এবং এই মূর্তি তাদের নিয়ে নিতে বলে। তবে শুভেশ বলে সে তার বাজেটের অনেকটা বেশি টাকাই এখানে খরচা করে ফেলেছে, তাই সে আর এটা নিতে পারবে না। তখন ওই পুরোহিত জানায় যে এটার কোনো মূল্য তাকে দিতে হবে না। এই কথা ওই বাড়ির জামাই শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে ওখানে চলে আসে এবং বলে, আপনি জানেন এটার কিরকম মূল্য? আপনি বিনা পয়সায় যেটা দিয়ে দিচ্ছেন। তবে ওই বাড়ির মেয়ে তার হাজবেন্ডকে আটকে দেয় এবং বলে যে ঠাকুরমশাই যেটা মনে করছেন সেটাই করবেন। এরপর শুভেশকে ওই মূর্তিটা তারা বিনা পয়সায় দান করেন। এরপরই শুভেশ ওই মূর্তিটা এখানে নিয়ে এসেছে। শুভেশ অতীনকে বলে, তুই কি এই মূর্তিটা নিতে চাস? তবে অতীন বলে, ন্যায্য মূল্যে পেলে এটা আমি নেব। শুভেশ বলে যে তোর কোনো মূল্য দিতে হবে না, কারণ এটা এমনিতেই আমি বিনামূল্যে পেয়েছি। তুই এটা নিয়ে যা, যদি মনে হয় পরে আমাকে কিছু দিবি। এই বলে অতীনকে মূর্তিটা নিয়ে যেতে বলে। অতীনও মূর্তিটা নিয়ে গাড়িতে চলে যায়। এরপর তারা দুজনে একসাথে পাবে যায়। সেখানে একটা মেয়েকে দেখে অতীনের ভালো লাগে এবং অতীন তার সাথে গিয়ে ডান্স করতে শুরু করে দেয়। এইভাবে কিছুক্ষণ ডান্স করার পর হঠাৎ করেই অতীন ব্ল্যাক আউট হয়ে যায় এবং ওই মূর্তিটাই চোখে ভেসে ওঠে এবং সে মনে করে পাবে হয়তো সে একাই রয়েছে। তবে ওই মেয়েটি অতীনকে বারংবার ডাকাডাকি শুরু করে এবং অতীনের সম্বিত ফিরতে মেয়েটা একটু ঘাবড়ে গিয়ে ওখান থেকে চলে যায়। এরপর বাড়ি ফেরার সময় অতীন লুকিং গ্লাসে হঠাৎ করেই লক্ষ্য করে তার মৃত মা পিছনে বসে আছে, যেটা দেখে খুবই ঘাবড়ে যায় অতীন। তবে গাড়ি থামিয়ে পেছনে ঘুরতেই সে ওই মূর্তি ছাড়া আর কিছুই দেখতে পায় না। কোনো মতে বাড়িতে পৌঁছে ওই মূর্তিটা এক জায়গায় রেখে দেয় অতীন। তারপর নিজের মায়ের ছবির দিকে বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকে। ওই মূর্তিটা রাখে সমস্ত অ্যান্টিক জিনিসের পাশে। তখনই সেখানে পুষ্পদি চলে আসে
এবং এত রাতে ড্রিঙ্কস করে আসার জন্য পুষ্পদি তাকে কিছুটা শাসনও করে, তবে অতীন তাকে খুব একটা পাত্তা দেয় না এবং তার নিয়ে আসা এই মূর্তিটা পুষ্পদিকে দেখালে পুষ্পদি একটু ঘাবড়ে যায়। তবে বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে অতীনের জন্য খাবার বাড়তে চলে যায় পুষ্পদি অতীনকে বলে যে একটা বিয়ে করতে, কারণ তারও তো বয়স হচ্ছে, এবং অতীনকে মনে করিয়ে দেয় তার মা মৃত্যুর আগে পুষ্পদির হাতে এই আংটিটা পরিয়ে দিয়ে বলেছিল যে তার ছেলেকে দেখতে। পুষ্পদি তাই এখানেই রয়ে গেছে, আর কোথাও যেতে পারেনি। খাওয়া দাওয়া সেরে অতীন ঘুমাতে চলে যায়। সেই স্বপ্নে দেবী তার সাথে দেখা করতে আসে এবং বলে তার খিদে পেয়েছে, তাকে খেতে দিতে। অতীন কিছুই বুঝে উঠতে পারে না, তারপরে মনে করে এটা তার ভ্রম। তারপরে জল খেতে গেলে দেখে জল না, ওটা রক্ত, যেটা দেখে হাত থেকে গ্লাসটা তার পড়ে যায়। তখনই অতীনের মা সামনে এসে তাকে বলে যে তার খুব খিদে পেয়েছে, দেবীকে খেতে দিতে, তাহলেই তার পেট ভরবে। অতীন এগুলো দেখে খুবই ঘাবড়ে যায়। অতীন মনে করে পুরোটাই তার স্বপ্ন, কিন্তু গ্লাসের দিকে তাকাতেই সে লক্ষ্য করে গ্লাসটা নিচে পড়ে আছে, অর্থাৎ পুরোটা তার স্বপ্ন ছিল না। এবং মেঝেতে ছিল রক্তমাখা পায়ের ছাপ, যেটা কিছুক্ষণ পর উধাও হয়ে যায়। অতীন খুবই ঘাবড়ে যায় এবং সারা রাতটা এরকম ভাবেই তার কেটে যায়। ভোর রাতে তার ঘুম এসেছে, তাই আজ অনেক দেরি হয়ে গেছে উঠতে। পুষ্পদি চা নিয়ে এসে অতীনকে ডাকে এবং একটু বিরক্ত হয়ে মেঝে থেকে গ্লাস এবং জগটা কুড়িয়ে নেয়, যেটা দেখে অতীন খুব অবাক হয়ে যায় এবং মেঝেতে কোনো পায়ের ছাপ আছে কিনা সেটাও লক্ষ্য করতে থাকে, তবে কিছুই তার চোখে পড়ে না। এরপরে অতীন স্নানে চলে যায়, তবে তখনই সে অনুভব করে তার পিঠে কেউ একটা হাত দিয়েছে, কিন্তু কাউকে সে দেখতে পায় না। এই সবটা একটা ভ্রম মনে করে অতীন চলে যায় স্নান সেরে তার মায়ের ছবিতে মালা পরাতে। তখনই তার মনে হয় যে ওই মূর্তিটাতে ফুল দেওয়ার, তাই সেখানে কিছুটা ফুলও সে দিয়ে দেয়, কিন্তু অতীন বেরিয়ে গেলে ওই ফুলগুলো ওখান থেকে মেঝেতে পড়ে যায়। পরের দিন সকালেই অতীনের বাবার বন্ধু ভবেশ কাকু আসে তার সাথে দেখা করতে। পুষ্পদি ভবেশ কাকুকে বলে যে অতীনের জন্য এবার একটা মেয়ে দেখা উচিত। তখনই সেখানে অতীন চলে আসে এবং বিরক্ত হয়ে পুষ্পদিকে ভাগিয়ে দেয়। তারপর ভবেশ কাকুকে টানতে টানতে নিয়ে যায় তার নতুন অ্যান্টিক কালেকশন দেখানোর জন্য। ভবেশ কাকু মূর্তিটা দেখে খুবই অবাক হন, বলে বজ্রযান বৌদ্ধ ধর্ম সম্পর্কে কিছু জানা আছে? তখন অতীন বলে তার এ সম্পর্কে কিছুই জানা নেই। ভবেশবাবু বলেন ঠিক করে লক্ষ্য করে দেখো, এ মূর্তির মধ্যে আছে তিব্বতী প্রভাব। ভারতে যে বৌদ্ধ ধর্মের শাখা ছিল তাতে হিন্দু ধর্মের সাথে তন্ত্রমতের মিশেল অনেক আগের থেকেই শুরু হয়ে গেছিল। এরপর 10 থেকে 14 সেঞ্চুরি অবধি যখন বাইরে থেকে অ্যাটাকগুলো শুরু হয়ে গেছিল, তখন একটা বড় বুদ্ধিস্টদের দল তাদের পুঁথিপত্র নিয়ে তিব্বতে চলে যায়। সেই থেকে তিব্বতী বজ্রযান বৌদ্ধ ধর্মে পড়ল তন্ত্রের প্রভাব। তার মতে এই মূর্তির বয়স প্রায় 700-800 বছর হবে। তখনই অতুর চোখ পড়ে নিচে পড়ে থাকা সেই ফুলগুলোর দিকে। অতু সেই ফুলগুলো কুড়িয়ে আবার দিয়ে দেয় মায়ের পায়ে, যেটা দেখে ভবেশ কাকু অতীনের ওপর খুবই রাগারাগি করেন। তিনি বলেন, এ মায়ের পুজো কিভাবে দিতে হয় তুমি কি জানো? তুমি তো কমিউনিস্ট, তুমি তো কিছুই জানো না পুজো আচ্চা সম্পর্কে। সব ঠাকুরকে সমানভাবে পুজো দেওয়া যায় না। ভবেশ কাকু বলে আজ তার ফ্লাইট আছে দিল্লি যাওয়ার, পরশুদিন সে ফিরবে, তারপরে ঠাকুরমশাইকে নিয়ে আসবে আর এ মায়ের পুজো কিভাবে দিতে হয় সেসব কথা বলবে। অতীন সম্মতি জানায় যে তিনি যা বলবেন সেটাই হবে। এরপর ভবেশ কাকু চলে যায়। এদিকে সেদিন অতীন অফিসে পৌঁছালে অনিমা তাকে কংগ্রেচুলেশন করে, অর্থাৎ অফিসের সকলেই জেনে গেছে যে অতীন প্রমোশন পাচ্ছে। অতীনের অফিস কলিগ অতীনের সাথে একটু ফাজলামো শুরু করে অনিমাকে নিয়ে। কিছুক্ষণ পর অতীন যখন ওয়াশরুমে যায় তখন একটা মহিলার ছায়া দেখতে পায় এবং যেটা দেখে অতীন খুবই ঘাবড়ে যায়, কারণ মেঝেতে ছিল রক্তমাখা পায়ের ছাপ, যেটা দেখে খুবই ঘাবড়ে যায় অতীন। তবে এই দাগটা মুহূর্তের মধ্যেই মিলিয়ে যায়। লাঞ্চ টাইমে অতীন খেতে বসলেও সে কিছু খেতে পারে না। তার মনে পড়ে যায় কাল রাতে তার মা তার কাছে খেতে চেয়েছে। অতীন বাড়ি ফিরলে পুষ্পদি তাকে খেতে দেয়, কিন্তু খাবারটা ফেলেই অতীন উঠে যায় এবং রান্নাঘরে গিয়ে একটা আপেল কাটতে থাকে। তারপর সেটা কেটে মায়ের পায়ে দিয়ে আসে। তারপর মায়ের পুজো দেওয়ার পরেই নিজে খেতে বসে, যেটা দেখে খুবই অবাক হয়ে যায় পুষ্পদি।
সেদিন রাতে দেবী আবার অতীনের স্বপ্নে আসে এবং বারংবার তাকে বলে যে আমাকে যখন তুই নিয়ে এসেছিস আমাকে খেতে দে, আমার খিদে পেয়েছে। অতীন মায়ের এই রূপ দেখে অবাক হয়ে কাঁদতে থাকে এবং মাও এক সময় তার মাথায় হাত বুলিয়ে দেন। পুষ্পদির আওয়াজে অতীনের ঘুম ভাঙলে সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। অতীন সোজা মায়ের মূর্তির কাছে গিয়ে দেখে যে ফল সে দিয়েছিল মা সেগুলো কিছুই গ্রহণ করেনি। অতীনের মনটাও তাই খারাপ হয়ে যায়, তাই আজ সে না খেয়ে অফিসে চলে যায়। অতীন রাতে ফিরে আবার অন্য কিছু ফল কেটে দেয়, তবে আজও রাতে মা তার ফল গ্রহণ করে না। অতীন কিছুই বুঝে উঠতে পারছিল না সে কি দিয়ে পুজো দিলে মা সন্তুষ্ট হবেন। সেদিন ছুটির দিনেও অতীন ঘরেই বসে কাটিয়ে দেয়, যেটা দেখে খুবই অবাক হয় পুষ্পদি এবং জানতে চায় তোর কি মন খারাপ। অতীন পুষ্পদিকে বলে মা মারা গেছে কত বছর হলো? পুষ্পদি বলে 5 বছর হতে যায়। 5 বছর আগে অতীনের মায়ের মৃত্যুর দিনটা দেখানো হয়। পুষ্পদি বলে কি হয়েছে, মা নেই তো, আমি তো আছি। সেদিন মাঝরাতে একটা শব্দে পুষ্পদির ঘুম ভেঙে গেলে সে ওপরে এসে দেখে অতীন মন্ত্রমুগ্ধের মতো মায়ের পুজো করছে, তার কোনো দিকে কোনো জ্ঞান নেই। পুষ্পদি এবার অতীনকে দেখে খুবই ঘাবড়ে যায়। এদিকে পুষ্পদির পিছনে কিছু অশরীরীকে দেখানো হয় যারা সেই সময় তার পাশে ঘোরাঘুরি করছিল। দিল্লি থেকে ফিরে ভবেশ কাকু ঠাকুরমশাইকে নিয়ে আসে অতীনের সাথে কথা বলাতে। তবে পুষ্পদি ভবেশ কাকুকে জানায় যে অতীন কেমন পাল্টে যাচ্ছে, এই বলে তাকে ওপরে নিয়ে যায়। সবাই মিলে ওপরে গিয়ে দেখে যে অতীন তান্ত্রিক বেশে দাঁড়িয়ে আছে, মায়ের পুজো করছে, যেটা দেখে ভবেশ কাকু খুবই অবাক হয় এবং বারবার অতীনকে সাবধান করার চেষ্টা করে যে মায়ের পুজোর রীতিনীতি না জেনে তার পুজো করা মোটেও উচিত নয়। ঠাকুর মশাইও অবাক হয়ে বলে এই ধরনের মূর্তি আমিও প্রথম দেখেছি, এ মায়ের পুজোর রীতি আমিও জানি না। যেটা শুনে অতীন বলে এটা মায়ের বইয়ের ব্যাপার, মা আমার স্বপ্নে আসেন, আমার কাছে খেতে চান। এই বলে ঠাকুর মশাইয়ের হাতটা চেপে ধরে, যেটা দেখে সকলে খুবই ঘাবড়ে যায় এবং ভবেশ কাকু জোর করেই প্রায় হাতটা ছাড়িয়ে ঠাকুর মশাইকে নিয়ে বেরিয়ে যান। পরের দিনই অফিসে অ্যানুয়াল ইভেন্টে অতীনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, তবে তার নাম বারংবার অ্যানাউন্স করলেও অতীনের সেদিকে মন নেই। হঠাৎ করে সম্বিত ফিরে পেয়ে অতীন অ্যাওয়ার্ড নিতে যায়, তবে তার অফিস কলিগরা খুবই অবাক হয় তার বিহেভিয়ার দেখে। অতীন মেমেন্টো ফুল আর অ্যাওয়ার্ড নিয়ে কোনো স্পিচ না দিয়েই চুপচাপ নেমে পড়ে ওখান থেকে এবং কিছু না খেয়েই বেরিয়ে আসে। তবে তার অফিস কলিগ জোর করেই তার খাবারটা প্যাক করে দেয়। হঠাৎ করেই বীভৎস একটা আওয়াজে পুষ্পদি ঠাকুর ঘরে গিয়ে দেখতে যায়, তবে সে কিছুই দেখতে পায় না। পুষ্পদি ওখান থেকে বেরিয়েই ভবেশ কাকুকে ফোন করে বলে যে এই মূর্তিটাই হয়তো সব বিপদের কারণ, অতু হয়তো এর জন্যই ওরকম চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই মূর্তিটা যদি সরিয়ে ফেলা হয় খুবই ভালো হয়। ভবেশ কাকু তাকে বারণ করে, কারণ এতে অতুর রিয়াকশন কি হবে কেউ জানে না। এদিকে পুষ্পদির পেছনে ঠাকুর ঘর থেকে এক অশরীরীকে বেরোতে দেখানো হয়। বেশ খানিকটা রাত হয়ে গেছিল সেদিন। হাইওয়েতে নির্জন রাস্তায় একটি মেয়ে গাড়ির সামনে চলে আসলে অতীন গাড়ি থামিয়ে মেয়েটিকে ধমক দিয়ে ওঠে। মেয়েটি কাঁদতে কাঁদতে বলে ভুল হয়ে গেছে দাদাবাবু। অতীন আর কিছু না বলে চুপচাপ গাড়ির দিকে এগোতেই মেয়েটি পিছন থেকে বলে খিদে পেয়েছে, আমার খুব খিদে পেয়েছে, কিছু খাবার থাকলে দেবে। কথা শুনে অতীনের মনে পড়ে যায় যে তার মা বারংবার তাকে খিদের কথাই বলছে। অতীন গাড়িতে তার খাবারটা এনে হাতে তুলে দেয় ওই মেয়েটির। খাবারটা পেয়ে বহুদিনের অভুক্তের মতো গোগ্রাসে খাবারটা সে খেতে থাকে। অতীন তার কাছে জানতে যায় নির্জন এই রাস্তায় সে একা কি করছে। মেয়েটি জানায় তার স্বামী সদ্য মারা গেছে, তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে তাড়িয়ে দিয়েছে এবং বাপের বাড়ির কেউ তাকে নিতে চাইছে না, তাই সে কি করবে বুঝে উঠতে পারছে না। হঠাৎ করে মেয়েটি অতীনের পায়ে পড়ে যায়, বলে তাদের বাড়িতে কাজ করবে, তাকে নিয়ে যেতে। অতীন কি করবে বুঝতে না পেরে মেয়েটিকে বাড়ি নিয়ে চলে আসে। হঠাৎ করে এই অচেনা মেয়েকে বাড়িতে নিয়ে আসায় পুষ্পদি খুবই বিরক্ত হয় এবং অতুকে বারংবার বলে যে এটা তুই করিস না, এটা ভুল হচ্ছে। কিন্তু অতু বলে নির্জন রাস্তায় এরকম সমস্ত মেয়েকে সে কিভাবে ছেড়ে আসবে। তবে তার পুজো দেরি হচ্ছে এই বলে অতু ওপরে চলে যায় এবং বলে পরের দিনের রান্নাবান্না তাকে দিয়েই করাতে। পুষ্পদি খানিক বিরক্ত হয়ে মেয়েটিকে স্টোর রুমের দিকে নিয়ে যায় এবং বলে যে আমার অতু তোমার দিকে নজর রাখতে পারবে না বলে ভেবো না, তোমার দিকে নজর রাখার কেউ নেই, কোনো কিছু চুরি করে পালাতে গেলেই তোমাকে কিন্তু পুলিশে দেব।
কাল সকালে উঠেই তোমার আই কার্ড আমাকে দেবে, এই বলে পুষ্পদি চলে যায়। মেয়েটি একেবারে জাঁকিয়ে বসে। এদিকে মা অতীনের ভোগ গ্রহণ করছে না বলে অতীনের মনেও শান্তি নেই। মাঝরাতে একটা বীভৎস শব্দে ঘুম ভাঙে পুষ্পদির এবং দেখে সব অন্ধকার। তারপর একটা দেশলাই খুঁজে মোমবাতি জ্বালিয়ে একটু এগোতেই হঠাৎ করেই মোমবাতিটা নিভে যায়। পুষ্পদি আবার একটা দেশলাই খুঁজে মোমবাতিটা জ্বেলে একটু এগোতেই মুখোমুখি হয় এক বীভৎস অশরীরীর। তারপরে একটা দীর্ঘ চিৎকার। পরের দিন সকালেই পুলিশ তদন্তে এসেছে, কারণ পুষ্পদিকে কাল রাত থেকে আর পাওয়া যাচ্ছে না। অফিসার পুষ্পদি সম্পর্কে কিছু জানতে চাইলে অতীন কিছুই বলে উঠতে পারে না। সে যেন এক ঘোরের মধ্যে বসে থাকে। তখন ভবেশ কাকু জানায় পুষ্পদি প্রায় 10-15 বছর এই বাড়িতেই রয়েছেন। অতীনের মাকে শেষ সময়টায় পুষ্পদি সেবা শুশ্রূষা করত। তারপর মারা যাওয়ার সময় অতীনের মা পুষ্পর হাতে তার ছেলের ভার তুলে দিলে পুষ্প এখানেই থেকে গেছে। অফিসার খুবই অবাক হয় যে 10-15 বছর এই বাড়িতে থাকা সত্ত্বেও হট করে একদিন রাতে না বলে কেন সে চলে যাবে। এরপর অফিসার সমস্ত রুমগুলো সার্চ করতে যায়। তখনই দেখে ওই মেয়েটিকে। নাম জানতে চাইলে সে জানায় তার নাম ডামরি। ভবেশ কাকু ওই মেয়েটিকে দেখে অবাক হয়। অফিসার যাওয়ার সময় ভবেশ কাকুকে জানায় যে মেয়েটিকে তার বিশেষ সুবিধায় ঠেকছে না। এরকমভাবে যাকে তাকে না বলে বাড়িতে নিয়ে আসাটা খুবই ডেঞ্জারাস হতে পারে। এরপর অফিসার পুষ্পর একজোড়া জুতো দেখতে পায় এবং অবাক হয়ে দেখে যে ঘরের ভিতরেও পুষ্পর একজোড়া জুতো ছিল, অর্থাৎ ওটা ঘরে পড়ার আর এটা বাইরে পড়ার। এবং পুষ্প তাহলে খালি পায়ে কি বাড়ি থেকে বেরিয়ে গেছে? অফিসার বলে কেউ কখন খালি পায়ে দৌড়ে পালায় জানেন? যখন সে কোনো বিষয়ে খুব ভয় পেয়ে গেছে। কথাটা শুনে ভবেশ কাকুও বেশ ঘাবড়ে যায়। রাতের দিকে অতীন পুষ্পদির ঘরে ঢুকে তার জিনিসপত্রগুলো নাড়াঘাটা করছিল। পুষ্পদি কোথায় গেল সে চিন্তা করে উঠতে পারছে না। তখনই সেখানে ডামরি চলে আসে এবং অতীনকে খেতে যেতে বলে। তবে অতীন বলে তার খিদে নেই, সে খাবে না। তখনই অদ্ভুতভাবে ডামরির কণ্ঠস্বর বদলে গিয়ে অতীনের মায়ের আওয়াজ এসে বলতে থাকে খেতে আয়। যেটা শুনে মন্ত্রমুগ্ধের মতো গিয়ে খেতে বসে পড়ে অতীন। তবে একটু ভাত ভাঙতেই ডামরি তাকে মনে করিয়ে দেয় সে মায়ের পুজো দেয়নি। যেটা শুনে অতীন খুবই রেগে যায় এবং নিজেকে নিজে প্রহার করতে শুরু করে। তখনই ডামরি বলে আপনি স্নান করে আসুন, আমি মায়ের ভোগ রান্না করে দিচ্ছি। ডামরি আজ মায়ের ভোগ রান্না করে অতীনের হাতে তুলে দেয়। অতীনও তৃপ্তি ভরে মন্ত্রমুগ্ধের মতো মায়ের পুজো দিতে থাকে। মায়ের ভোগের মধ্যে আজকে ছিল মাছ থেকে মাংস, সমস্ত আমিষ খাবার। অতীন রোজকার মতো পুজো দিয়ে খেতে বসে। তবে ডামরির রান্না করা খাবারে এত দুর্বোধ্য গন্ধ যেটার ঘ্রাণ নিয়ে অতীনের বমি চলে আসে এবং সে না খেয়েই উঠে যায়। অতীন না খেয়েই আজ ঘুমিয়ে পড়ে। তবে কিছুক্ষণের মধ্যেই তার ঘুম ভেঙে যায়, কারণ ঠাকুর ঘর থেকে একটা বীভৎস আওয়াজ সে শুনতে পায়। বেশ কিছুক্ষণ ঠাকুর ঘরের সামনে দাঁড়ানোর পর একটা আলো যেন ঠিকরে বেরোচ্ছিল। হঠাৎ করে আলোটা নিভে যেতে অতীন ঠাকুর ঘরে ঢোকে এবং দেখে মা তার ভোগ গ্রহণ করেছে। যেটা দেখে অতীন চিৎকার করে কাঁদতে শুরু করে, বলে মা তুমি আমার ভোগ গ্রহণ করেছো, এবং ডামরিকে ডাকতে শুরু করে। ডামরি আসলে অতীন বলে দেখো মা রান্না করা ভোগ গ্রহণ করেছে। অতীন মনে করে এতদিন পর তার পুজো সার্থক হয়েছে, হয়তো ডামরির হাতের গুণে মা তার ভোগ গ্রহণ করেছে। ডামরি অতীনের কপালে তিলক পরিয়ে দেয়। ডামরির রান্না করা ভোগ মা গ্রহণ করেছেন, তাই পছন্দ না হলেও ডামরির রান্না করা খাবার গোগ্রাসে গিলতে থাকে অতীন। এইভাবেই দিন কাটতে থাকে। অতীন এইভাবেই রোজ রাতে বাড়িতে ফিরে মায়ের পুজো দেয়, ভোগ সমর্পণ করে, তারপরে খাওয়া দাওয়া করে এবং পছন্দ না হলেও ওই খাবারটাই গোগ্রাসে গিলতে থাকে। অতীন দিনে দিনে খুবই বদলে যায়। তার এখন শ্মশানে গিয়ে বসে থাকতে ভালো লাগে, তাই অফিস থেকে ফেরার পথে সে শ্মশানে গিয়ে বসে থাকে। একদিন অফিসার এসে অতীনকে জানায় তারা পুষ্পদিকে কোথাও খুঁজে পাচ্ছে না। পুষ্পদির দেশের বাড়ি বর্ধমানেও তারা খোঁজ নিয়েছে, সেখানেও পুষ্পদি যায়নি। অফিসার তার কাছে জানতে চায় তারা কি কেসটা ক্লোজ করে দেবে। অতীন একটা ঘোরের মধ্যে থাকে এবং অফিসারকে বলে যা হচ্ছে সব মায়ের ইচ্ছে। অফিসার বুঝতে পারে না এবং কেসটা ক্লোজ হয়ে যায়। একদিন রাতে অতীন মায়ের পুজোয় বসেছিল এবং সেদিনই ভবেশ কাকু তার সাথে দেখা করতে আসে।
দরজা খোলা দেখে ওপরে উঠে যায় ভবেশ কাকু এবং মায়ের পুজো দিতে দিতে অতীন প্রায় উন্মাদের মতো লম্ফঝম্প করছিল, যেটা দেখে খুবই ভয় পেয়ে যায় ভবেশ কাকু। এবং অতীন হঠাৎ করেই ভবেশ কাকুকে সামনে দেখে চেপে ধরে, বলে নিজের ঠাকুরমশাইকে গিয়ে বলো যে মা আমার ভোগ গ্রহণ করেছেন। যেটা শুনে খুবই ঘাবড়ে যায় ভবেশ কাকু এবং অতীনকে বলে এটা কবে থেকে চলছে। অতীন বলে সবই ডামরির হাতের গুণ, ডামরির রান্না করা ভোগ মা গ্রহণ করেছে। ভবেশ কাকু খুবই অবাক হয়ে যায়, কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখনই সে দেখে ডামরি এক নজরে তাদের দিকে তাকিয়ে রয়েছে, যেটা দেখে তার খুবই ভয় লাগে। ডামরির সেই বীভৎস চাহনি যেন অবাক করে দেয় ভবেশ কাকুকে। কোনো ক্রমে সিঁড়ি দিয়ে নিচে নেমে এই ক্যালেন্ডারটা লক্ষ্য করে ভবেশ কাকু। এটা ছিল সুবেশের অ্যান্টিক শপের ক্যালেন্ডার। তাই ভবেশ কাকু আর কাল বিলম্ব না করে সে রাতেই চলে যায় সুবেশের সাথে দেখা করতে এবং সুবেশের সাথে কথা বলে জানতে পারে রতনের কথা। রতন একবার মাকে দেখেছিল। তারা দুজনেই বুঝতে পারে যে অতীন কোনো এক মহাবিপদের মধ্যে পড়েছে। ভবেশ কাকু সুবেশকে রিকোয়েস্ট করে যে এই মূর্তিটা যেখান থেকে সে পেয়েছে সেখানে যাতে তাকে নিয়ে যাওয়া হয়। পরের দিন লাঞ্চ টাইমে ডামরির রান্না করা খাবার খেতে বসে অতীন, যার গন্ধে ওখানে থাকা সমস্ত অফিস কলিগ নাকে হাত দেয়। সেদিন খাবারটা অতীন একটু মুখে তুলতে পারে না এবং তার বমি হয়ে যায়। ম্যানেজার অতীনকে ডেকে তাকে 1 সপ্তাহ রেস্ট নিতে বলে এবং বলে তুমি আগে ফিট সার্টিফিকেট নিয়ে আসবে, তারপরেই তোমাকে জয়েন করাবো। অতীন একটা ঘোরের মধ্যে থাকে এবং মায়ের পুজো করতে হবে এই কথা বলে উঠে যায়। ম্যানেজার সুদীপবাবু অতীনের এই আচরণে খুবই অবাক হয় এবং মনে করে তার হয়তো মানসিক কোনো সমস্যা হয়েছে। সেদিন বাড়ি ফেরার সময় অতীন একটা রুটির দোকান দেখে দাঁড়িয়ে পড়ে এবং রুটির অর্ডার দেয়। তবে তখন একটা রুটি হয়েছিল, তাই তাকে সেটাই দিয়ে খাওয়া শুরু করতে বলে। তখনই এক বৃদ্ধ ব্যক্তি অতীনকে বলে তার খুব খিদে পেয়েছে, হাফ করে খেলে হতো না। এ কথা শুনে অতীন রুটিটা অর্ধেক করে ওই বৃদ্ধকে দিয়ে দেয়। তবে ওই বৃদ্ধ লক্ষ্য করে বড় পিসটা অতীন তাকে দিয়েছে। এটা দেখে ওই বৃদ্ধ বলে বড়টা দিয়ে দিলে যে, ছোটটাও তো দিলে হতো। অতীন বলে আমি অত কিছু মনে করিনি। যে কথা শুনে ওই বৃদ্ধ অতীনের সাথে কথা বলতে থাকে। তিনি জানান তার নাম কৃষ্ণানন্দ মৈত্র, নবদ্বীপের মৈত্র পরিবারের শেষ বংশধর এবং অতীনকেও তার পরিচয় জানতে চায়। এরপর হঠাৎ করে তিনি অতীনের কাছে এগিয়ে গিয়ে একটা লকেট অতীনের গলায় পরিয়ে দিয়ে বলে এইটা তোমার প্রাণভোমরা। যে মানুষ ক্ষুধার্তকে ক্ষুধা নিবারণ করে স্বয়ং মহামায়া তার কোনো ক্ষতি হতে দেয় না। এইটা যতক্ষণ তুমি পড়ে আছো তোমার কোনো ক্ষতি হবে না এবং এর কাজ হয়ে গেলে এটা নিজেই আমার কাছে চলে আসবে। এই বলে আশীর্বাদ করে সেখান থেকে চলে যায় এবং মুহূর্তের মধ্যেই তিনি উধাও হয়ে যান। এদিকে ভবেশ কাকু আর সুবেশ যায় ওই পুরোহিতের সাথে দেখা করতে। সব কথা শুনে পুরোহিত জানায় যে তার দূরদৃষ্টিতার অভাবেই আজ এই ঘটনা ঘটেছে। আসলে 600 বছর ধরে তার পূর্বপুরুষরা এর বাড়িতে পুজো করছে। এই বাড়ির ছোট ছেলে যার নাম ছিল সহস্রাক্ষ চক্রবর্তী, তিনি একবার এই মূর্তি এই বাড়িতে নিয়ে এসেছিলেন। তারপর 600 বছর টিকে গেল এই পরিবার। তিনি বলেছিলেন এই বাড়ির সমস্ত বংশধর যখন মারা যাবেন, সবাই যদি এই বাড়ি ছেড়ে যায়, তখন এই মূর্তি যেন কাউকে দান করা হয়। তার কথা মতোই তিনি এ কাজ করেছিলেন। তবে মূর্তিটা যদি কোনো লঘু পুরোহিতের হাতে পড়ে তাহলে তার সর্বনাশ হতে পারে। ঘটনা শিফট হয় অতীনের কাছে। অতীন আজ বাড়ি ফিরেছে। আজ অনেকটাই মোহমুক্ত অতীন। সে তার পোশাকের দুর্বোধ্য গন্ধ অনুভব করতে পারে এবং দেখে এঁটো কাটা ঘরে ছড়ানো অবস্থায়, যেটা দেখে সে ডামরিকে বলে তুমি কিছু পরিষ্কার করনি কেন। যেটা শুনে ডামরি বলে যে তার খুব শরীর খারাপ, তাই কাল সকালে কথা হবে। কথা শুনে আর কথা না বাড়িয়ে অতীন চলে যায় ঘরে। অতীন চলে গেলেই ডামরি খুবই রেগে দরজা খোলে। আজ রাতে অতীনের ঘুম আসছিল না। অতীন অনেকক্ষণ ধরেই লকেটটা নিয়ে নাড়াঘাটা করছিল। ঠিক তখনই তার মনে হয় অফিসারকে একটা ফোন করা যাক। অফিসারকে ফোন করে পুষ্পদির সম্পর্কে জানতে চাইলে অফিসার জানায় তার মত নিয়ে তারা কেসটা ক্লোজ করে দিয়েছে। এরপর অতীন তার এক সাংবাদিক বন্ধুকে ফোন করে বলে তাদের খবরের কাগজে নিখোঁজ কলামে পুষ্পদির ছবি সহ একটা খবর ছাপাতে চায়।
এরপরে অতীন শুয়ে রয়েছে, কিন্তু তার ঘুম কিছুতেই আসছে না। তার মনে হচ্ছে তার চারিপাশে ঘোরাফেরা করছে অনেক অশরীরী। হঠাৎ করে পিছনে ঘুরে তাকাতেই আর কাউকেই সে দেখতে পায় না। এইভাবে কোনো মতে সকাল হয়ে আসলে অতীন নিজের ঘর পরিষ্কার করতে শুরু করে। বারংবার ডামরিকে ডাকলেও সে কোথাও ডামরিকে খুঁজে না পেয়ে ছাদে চলে যায় এবং ছাদে গিয়ে দেখে সারা ছাদে কি সব আঁকিবুকি করা রয়েছে। তার মধ্যে মরে পড়ে রয়েছে ইঁদুর থেকে বিড়াল এবং কাক পর্যন্ত। ছাদ একেবারে নোংরা আবর্জনায় ভর্তি, যেটা দেখে অতীন খুবই রেগে যায় এবং নিচে গিয়ে ডামরিকে খুঁজতে থাকে। তখনই তার সামনে ডামরি চলে আসে এবং ডামরি তার কাছে জানতে চায় যে সে কি ছাদে গেছিল। একথা শুনে অতীন বলে, হ্যাঁ ছাদে গেছিল। ছাদের কি অবস্থা করে রেখেছে, চতুর জায়গায় নোংরা, এরকম ভাবে কি মানুষ থাকতে পারে? তখনই ডামরির ভয়ঙ্কর রূপ তার চোখের সামনে ভেসে উঠলে সে আর কোনো কথা বলতে পারে না। ডামরি আবার তাকে আচ্ছন্ন করে ফেলে এবং বলে, কাল রাতে মা তাদের ভোগ গ্রহণ করেনি, হয়তো ডামরির রান্নায় কোনো খুঁত ছিল। আজ অমাবস্যা, তাই সে চায় মায়ের জন্য মহাভোগ রান্না করতে। আজ যাতে অতীন একটু দেরি করে আসে, তারপর একসাথেই তারা মাকে আজ মহাভোগ সমর্পণ করবে। আজ মা তাদের ভোগ কিছুতেই এড়াতে পারবে না, যেটা বলে হাসতে থাকে ডামরি। এরপর সিন কাট হয় এবং পুরোহিত 600 বছর পুরনো একটি ঘটনার কথা উল্লেখ করে। সিগাতোসের রাজা বিদ্রোহী তেনজিং গিয়াসোদকে কিছুতেই পরাস্ত করতে পারছিলেন না তিব্বতের সম্রাট জামিয়ান তোরসে। তেনজিং এর একমাত্র মেয়ের মৃত্যু হলে তিনি দুর্বল হয়ে পড়বেন, তাই সম্রাটের গুপ্তচররা বহুদিন ধরে তেনজিং এর মেয়ের খাবারে বিষ মিশিয়েছে। কিন্তু কোনো একদিন এক দূত খবর আনে এক বিষবৈদ্য তার মেয়েকে সুস্থ করে তুলেছে। যুদ্ধ ছাড়া উপায় নেই, প্রস্তুতি শুরু করে পরের দিন সিগাতোসের বিরুদ্ধে রওনা হবেন তিনি। তেনজিংকে এমন শাস্তি দেবেন যে কখনো কেউ বিদ্রোহ করার সাহস না পায়। ওই বিষবৈদ্যর পরিচয় তিনি জানেন না। গভীর রাতে মন্ত্রী, সম্রাট সহ স্ত্রী, পুত্র এবং সকল বংশজরা প্রবল রক্তবমি করে মারা যায়। এক রাতের মধ্যে নির্বংশ হলো সম্রাট জামিয়ান তোরসে। ওই বিষবৌদ্ধ ছিল এই বংশের ছেলে সহস্রাক্ষ চক্রবর্তী। পুরোহিত জানান, সহস্রাক্ষ চক্রবর্তী একবার বাড়ি থেকে পালিয়ে তিব্বতে চলে গেছিলেন এবং সেখানেই তিনি এক বৌদ্ধ ধর্মাবলম্বী গুরুর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। তার কাছেই তিনি জ্ঞান অর্জন করেছিলেন এবং তার আদেশেই সিগাতোসের রাজা বিদ্রোহী তেনজিংকে তিনি সাহায্য করেছিলেন। সহস্রাক্ষ তেনজিং এর কন্যাকে বাঁচানোর জন্য একটা মূর্তি তৈরি করতে বলেছিলেন, যেটা ওখানেরই তিব্বতী কারিগর তৈরি করেছিল। তাই এই মূর্তিতে তিব্বতী প্রভাব লক্ষ্য করা যায়। তবে মানুষের লোভ যে সীমাহীন। এই মূর্তি যদি অল্পবিদ্যা কোনো পুরোহিতের কাছে পড়ে তাহলে তার সর্বনাশ নিশ্চিত। এই মা হলো দেবী মাতঙ্গী এবং এর পুজোর কিছু বিধিনিষেধ আছে। এই মায়ের পুজোয় ভুল হলে মা রুদ্রমূর্তি ধারণ করেন এবং ক্রমে যে পুজো করেছে তার বুদ্ধি নাশ হয়। সে শ্মশানে ঘোরে এবং একে একে নিজের পরিবারের সমস্ত মানুষের কাছ থেকে দূরে সরে যায়। এতেও যদি তার বুদ্ধি না ঠিক হয় তাহলে এক অমাবস্যার রাতে এক পিশাচিনী তার পিছু নেয় এবং পরের অমাবস্যায় তার মৃত্যু নিশ্চিত। পুরোহিত জানায়, কালই অমাবস্যা এবং কালই তার মৃত্যু হবে। পুরোহিতের কথা শুনে খুবই ভয় পেয়ে যায় ভবেশ কাকু। ভবেশ কাকু জানতে চায় ওই পিশাচিনীকে কিভাবে চিনতে পারবে তারা। ওই পুরোহিত বলে, ওই পিশাচিনী যেখানে থাকবে সেখানে সবসময় অলৌকিক কাণ্ড ঘটবে এবং ওই পিশাচিনীর প্রেতভোজ্য রান্না করা খাবারে থাকবে অসহ্য গন্ধ, যেটা মুখের সামনে আনতেই বমি উদ্রেক হবে। এরপর সিন কাট হয় এবং অতীনকে দেখানো হয় সে আবার অফিসে গেছে। অফিসের বসও তাকে দেখে খুব খুশি হয়। তিনকে আবার স্বাভাবিক দেখে অনিমাও তার খবর জানতে চায়। অফিস কলিগ অনিল জানতে চায় তার শরীর কেমন আছে, তার কি হয়েছিল। অতীন বলে, কাজের স্ট্রেস থেকে হয়তো কিছু হয়েছিল। রাতে বাড়ি ফিরে অতীন গেটের সামনেই আসতে দেখে সমস্ত লাইট নেভে যায়। অতীন খুবই অবাক হয়। তখনই ভবেশ কাকু পেছন থেকে তাকে ডাক দেয়। ভবেশ কাকু অতীনকে বলে, আমি তোমাকে এখন যা যা বলবো তোমার হয়তো কোনো কিছুই বোধগম্য হবে না, কিন্তু তুমি আমার কথায় বিশ্বাস রাখো। অতীন কাকুর কাছে সেদিনের ব্যবহারের জন্য ক্ষমা চায়। তবে ভবেশ কাকু বলে, এখন এসব কথা বলার দরকার নেই।
ভবেশ কাকু অতীনকে বলে, তুমি যেই মূর্তিটা নিয়ে এসছো সেটা 700-800 বছর পুরনো দেবী মাতঙ্গীর মূর্তি। তুমি দেবীর পুজো ভুল করেছো, তাই দেবী তোমার ওপর কুপিত, এবং তোমার বাড়িতে এখন যে আছে সে আছে এক পিশাচিনী। আজ যদি তুমি সচেতন না থাকো তাহলেও আজ তোমাকে শেষ করে ফেলবে। যে কথা শুনে অতীনও খুব ঘাবড়ে যায়, বলে, কাকু আপনার কথায় যদি বিশ্বাস করি তাহলে আমি আজকে বাড়িতে যাব না। তখন কাকু বলে, তুমি যেখানেই যাবে ও তোমার পিছু নেবে, তাই ওর মুখোমুখি লড়াই করতে হবে। এই বলে ভবেশবাবু বাড়ির ভিতরে ঢুকে যায় এবং আশ্বস্ত করে যে আমি তোমার সাথে আছি। অতীনও চুপচাপ তার সাথে এগোয়। বাড়ির ভিতরে ঢুকে দেখে চারিদিকে আঁকিবুকি করা, পুরো ওলট পালট করে রেখে দিয়েছে ভেতরটা। আর কোনো কথা না বলে তারা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে থাকে। রান্নাঘরের দিকে এগোতেই তারা যে দৃশ্য দেখে তাতে নিজের চোখে তারা বিশ্বাস করে উঠতে পারছিল না। ডামরির পায়ে আগুন জ্বলছে, তার ওপরেই হাঁড়ি চাপিয়ে ডামরি রান্না করছে, এবং হাঁড়ির ভেতরে রয়েছে একটা হাত, যে হাতটা অতীনের খুবই চেনা, যে আংটিটা তার মায়ের। এই হাতটা পুষ্পদির, যেটা দেখে অতীন খুবই রেগে যায়। তখনই ডামরিও তাদের দেখে ফেলে এবং হাঁড়ি সরিয়ে ডামরি এগিয়ে আসে অতীনকে মারার জন্য। তখনই অতীনকে আটকে দেয় ভবেশ কাকা, তাই ভবেশ কাকাকে ঠেলে ফেলে দেয় ডামরি। তারপরেই ডামরি অতীনের গলা টিপে ধরে, তবে অতীনকে সে মারতে পারে না, কারণ অতীনের গলায় পরানো ছিল সেই দৈব লকেট, যেটা শক্তি ডামরি কিছুতেই সহ্য করতে পারছিল না, তাই ছিটকে পড়ে ডামরি। তবে কিছুক্ষণের মধ্যে ডামরি আবার অতীনকে মোহাচ্ছন্ন করে ফেলে এবং বারবার বিভিন্ন কণ্ঠস্বরে বলতে থাকে, গলার হারটা খুলে ফেল অতীন। অতীনও আর কিছু বোধগম্য হয় না, হারটা সে গলা থেকে খুলে ফেলে দেয়। এরপর ডামরি তার বুকে চেপে বসে এবং প্রহার করতে শুরু করে। তখনই হঠাৎ করে চোখ যায় ভবেশ কাকার দিকে এবং অতীন আবার সম্বিত ফিরে পায়। তারপরে কাছে পড়ে থাকা সেই লকেটটা ধরার চেষ্টা করে এবং একটা সময় সেটা তার হাতেও চলে আসে। তারপর সেটা দিয়ে ডামরির কপালে স্পর্শ করাতেই মুহূর্তের মধ্যে ডামরি স্ফুলিঙ্গের মতো উধাও হয়ে যায়। এরপর ঠিক পরের দিন সকালে অতীনের জ্ঞান ফিরলে সে কাকাকে দেখে সেও বেঁচে আছে। দুদিন পরে জ্ঞান ফেরে ভবেশ কাকার। কাকা জ্ঞান ফিরতেই জানতে চায় মূর্তিটা সে কি করেছে। অতীন জানায় মূর্তিটা সে একদিন গিয়ে গঙ্গায় বিসর্জন দিয়ে এসেছে। এদিকে মূর্তি বিসর্জন দিতেই অতীনের অফিস কলিগ অনিমা তাকে মেসেজ করে যে আজ রাত ডিনারে তার সাথে দেখা করবে কিনা, যেটা দেখে অতীনও খুব খুশি হয়। এদিকে রাতে দুজন গঙ্গার পাড়ে বসে ড্রিঙ্কস করছিল। তখনই তাদের মধ্যে একজন মায়ের দর্শন পায়। সে হঠাৎ করে এসে ওই ব্যক্তিকে বলে তার খুব খিদে পেয়েছে, তাকে খেতে দিতে, যেটা দেখে সে ভয়ে আঁতকে ওঠে। আর এখানেই শেষ হয় আজকের কাহিনী। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা এ ধরনের ভিডিও দেখতে পছন্দ করে অবশ্যই তাদের সাথে শেয়ার করো। সবার আগে নতুন নতুন ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন জানতে হলে আমার সাথে জুড়ে থাকতে হবে। সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট আরও কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো।